পলি আর্টিজান হামলার মূল পরিকল্পনাকারী 5 জনকে শনাক্ত করেছে পুলিশ। অন্তত 3 জনকে গ্রেফতার করলেই চার্জশিট দেওয়ার পরিকল্পনা। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। লঞ্চে ভিড় থাকলেও যাত্রী চাপ নিয়ে ট্রেনে বাসে ভোগান্তি না থাকায় স্বস্তি। 2017-18 অর্থ বছরের বাজেট পাস আজ। 5 লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে কমছে আবগারি শুল্ক। ভ্যাট আইন বদলাচ্ছে না আগামী 2 বছর। সিরাজগঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ নিহত 4। চট্টগ্রামের শাহ আমানত সেতুর গোল চত্বরে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ডিজাইনের ত্রুটিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবং কৃষি, প্রাণী সম্পদ, বিমান চলাচল সহ অস্ট্রিয়ার সাথে বেশ কটি সহযোগিতামূলক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চলছে আলোচনা। আগামী মাসে ঢাকা সফরে আসবেন আইএই এর প্রধান। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। পলি আর্টিজান হামলার সঙ্গে জড়িত আরো 5 জনকে খুঁজছে পুলিশ। তাদের মধ্যে কমপক্ষে 3 জনকে গ্রেফতার করতে পারলেই এই মামলার চার্জশিট দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যৌক্তিক কারণে হয়তো সময় নিচ্ছে পুলিশ, তবে নির্ভুল তদন্তের মাধ্যমে পুরো ঘটনা উদ্ঘাটনের তাগিদ তাদের। পলি আর্টিজান হামলার 1 বছরকে কেন্দ্র করে খান মোহাম্মদ রুমেলের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। 2016 সালের 1 জুলাই রমজানের শেষের দিকে নগরবাসী যখন প্রস্তুতি নিচ্ছে ঈদ উল ফিতরের, ঠিক সেই সময় গুলশানের 79 নম্বর সড়কে হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলায় শোকে বিহ্বল হয়ে পড়ে পুরো জাতি। 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে হামলাকারী 5 জঙ্গির সবাই মারা পড়লেও 2 পুলিশ কর্মকর্তা সহ প্রাণ দিতে হয় দেশি বিদেশি 24 নাগরিককে। ঘটনার পর মামলার তদন্ত ভার দেওয়া হয় কাউন্টার টেরোরিজমের হাতে। 1 বছর সময়ে হলি আর্টিজান হামলায় জড়িত সন্দেহে 8 জন পুলিশি অভিযানে মারা গেছে। গ্রেফতার আছে 4 জন, আর নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 3 জন। 3 জনের একজন সোহেল মাহফুজ, রাশেদ ওরফে র্যাশ তাকে খুঁজছি, আর বাশারুজ্জামান ওরফে চকলেট। এই 3 জন আমরা মনে করছি মোস্ট ইম্পর্টেন্ট আসামি। তাদেরকে পেলে হয়তো এই মামলার তদন্ত কাজ আমরা শেষ করতে পারবো। এই তদন্তের যে বিষয়টি সেটি আরো দ্রুত যদি করা যেত, জঙ্গিদের বিরুদ্ধে একটা বড় ধরনের একটা প্রতিফলন বা প্রভাব থাকতো। ঘটনার 3 মাস আগেই হলি আর্টিজান হামলার পরিকল্পনা হয় দাবি করে পুলিশ বলছে, জঙ্গিদের উদ্দেশ্য ছিল নৃশংস হামলার মধ্য দিয়ে নিজেদের জাহির করা। এপ্রিলের শেষ দিকে পরিকল্পনা হয় যে তারা ঢাকায় বড় ধরনের একটা কিছু করবে, যেটায় তারা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া কভারেজ সেটি পাবে। পাশাপাশি বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে এটি তারা প্রমাণ করতে সক্ষম হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে শুধু হামলাকারী নয়, পেছনের কারিগরদেরকেও খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে। এই ঘটনা কিন্তু বাইরে থেকে মনিটরিং করা হয়েছে এবং বাইরের লোক এর সাথে জড়িত ছিল। সেই বিষয়গুলো যদি চার্জশিটের মাধ্যমে তদন্ত করে বের করে না আনা যায়, তাহলে কিন্তু এই যে ঘটনার যে মূল পরিকল্পনাকারী তারা কিন্তু বাইরে থেকে যাবে। মূল মাস্টার মাইন্ড যারা ছিল, আনফরচুনেটলি তাদেরকে জীবিত ধরা যায়নি, ফলে ওই লিঙ্কটা আমরা ওইভাবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারবো না। তবে দুজনেই বলছেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই এখন উগ্রবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাই এটি মোকাবিলায় কাজ করতে হবে সম্মিলিতভাবে। 1 বছর আগেও এখানে ছিল জীবনের কোলাহল, ছিল মানুষের আনাগোনা। কিন্তু হলি আর্টিজান হামলা শুধু গুলশান নয়, বদলে দিয়েছে পুরো দেশের নিরাপত্তা ছক। তবে সংশ্লিষ্টরা বলছেন, উগ্রবাদের চোখ রাঙানি নয়, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে জয় হবে শুভ বুদ্ধির। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে আজ পাশ হবে 2017-18 অর্থ বছরের বাজেট। এর আগে বেশ কয়েকটি সংশোধনী নিয়ে পাশ হয় অর্থ বিল 2017। গতকাল বিকেলে সংসদে বাজেট আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 1 লাখ 1 টাকা থেকে 5 লাখ পর্যন্ত সঞ্চিত অর্থে 150 টাকা, 5 লাখ থেকে 10 লাখ টাকা সঞ্চিত অর্থে আবগারি শুল্ক 500 টাকা কাটা হবে। একই সঙ্গে ভ্যাট আইন আগামী 2 বছরের জন্য স্থগিত করা হয়। এদিকে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে উল্লেখ করে বলেন, কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেয়েছে। রহমানির রহিম।
মাননীয় চলতি মাসের শুরুতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় 4,266 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাজেটের সবচেয়ে আলোচিত বিষয় ছিল 15% হারে এক স্তরের মূল্য সংযোজন কর আরোপ করে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন। গত এক মাসের আলোচনা সমালোচনার পর আজ সংসদে প্রধানমন্ত্রী বলেন ব্যবসায়ীরা এই বিষয়টা ভালোভাবে নিচ্ছে না, তাই তিনি আগামী 2 বছরের জন্য আগের আইন বহাল রাখার অনুরোধ করেন। এই মূল্য সংযোজন কর এটা ব্যবসায়ীরা তেমন একটা সাড়া দিচ্ছে না, আর এটা নিয়ে যেহেতু নানা ধরনের কথা হচ্ছে, কাজে এটা সেই আগের পর্যায়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে, সেটা তিনি করে দেবেন। আবগারি শুল্কের বিষয়টা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে উল্লেখ করে তিনি 1,01,000 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 3টি ধাপের অনুরোধ করেন। 1,01,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত এখানে মাত্র, যেটা আগে 500 টাকা দিতে হতো, যেটা আগে মানুষকে 500 টাকা কাটা হতো, সেটা এখন মাত্র 150 টাকা কাটা হবে। আর 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা, যেটা 800 টাকা করা হয়েছিল, সেটাকে 500 টাকা করা হবে, সেভাবে তিনি কমিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রী এ সময় দেশের বাজারে চালের দাম বৃদ্ধির বিষয়ে বলেন, চাহিদা অনুযায়ী সরকারি বেসরকারি পর্যায়ে খাদ্য মজুদ আছে। 2008-এর পর সরকার গঠন করার পর আমরা যে এখন প্রায় 45.5% বৃদ্ধি পেয়ে 2016-17 অর্থ বছরে 39.7 মিলিয়ন মেট্রিক টনে আমরা আমাদের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমাদের অনুমোদিত মিলগুলো, সেই অনুমোদিত মিলগুলোতে মজুদের পরিমাণ 54,40,365 মেট্রিক টন, আর সরকারি গুদামে আমাদের মজুদ 1,88,000 মেট্রিক টন। আর অননুমোদিত মিল আর কৃষক পর্যায়ে আড়তদার এবং খুচরা বাজারে মজুদের পরিমাণ 50,30,456 মেট্রিক টন, অর্থাৎ 1,06,58,821 মেট্রিক টন খাদ্য কিন্তু দেশে মজুদ রয়েছে। কাজে খাদ্যের যে অভাব হবে তা না, তবে হ্যাঁ, এই মূল্য বৃদ্ধিটা বৃষ্টির কারণে, যেহেতু হাওড়ে খাদ্য কিছু নষ্ট হয়েছে, তারপরে কিছু অসাধু ব্যবসায়ীদের কারসাজিও থাকতে পারে, যার জন্য ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। যে চাল আমদানির উপর যে ট্যাক্স ছিল, সেটা আমরা কমিয়ে দিয়েছি, আর যার ফলে এখন খাদ্যশস্য আসবে। তবে একটা বিষয় বলবো, হ্যাঁ, চালের দাম কিছু বেড়েছে, এটা ঠিক, কিন্তু আমাদের কৃষক কিন্তু এবার তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেয়েছে। প্রধানমন্ত্রীর পর সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট নিয়ে সমাপনী বক্তব্য রাখেন এবং অর্থ বিল 2017 উপস্থাপন করেন, যা সংসদ সদস্যদের ভোটে পাশ হয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। কৃষি, প্রাণী সম্পদ এবং বিমান চলাচল সহ খুব দ্রুতই অস্ট্রিয়ার সাথে বেশ কটি সহযোগিতামূলক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্ট্রিয়া সফরের পর এমনটাই বলছে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস। সেখানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের মতে, সম্পর্ক নিবিড় করতে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত বৈঠক করবে। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সাথেও বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় হয়েছে প্রধানমন্ত্রীর এবারের সফরে। অস্ট্রিয়া থেকে ফিরে হারুনুর রশিদের ক্যামেরায় দেবাশিস রায়ের রিপোর্ট। সম্প্রতি বন্ধুপ্রতিম অস্ট্রিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে রাষ্ট্রীয় সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সম্মেলনে যোগ দিতে ইউরোপীয় এই দেশটিতে এলেও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার এই সফরে। বৈঠক করেছেন দেশটির রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সাথেও। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এবারের সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা নিয়ে উচ্ছ্বসিত ভিয়েনায় বাংলাদেশ স্থায়ী মিশন। রাষ্ট্রদূত বলছেন, আগের চেয়েও IAEA এর সাথে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বাংলাদেশের। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পেও সহযোগিতা বাড়বে জাতিসংঘের এই সংস্থাটির। গত 10 বছরে এদেশের সরকার কোনো বিদেশি সরকার প্রধানকে সরকারি সফরে গ্রহণ করেননি। সেক্ষেত্রে এটি বিশেষ তাৎপর্য বহন করে। যে সমস্ত নির্দেশনা অথবা গাইডলাইন যেগুলো ছিল, সেগুলো বাংলাদেশ অত্যন্ত ভালোভাবে সম্পন্ন করেছে। তারা অত্যন্ত স্যাটিসফাইড। তিনি জানান, আগামী জুলাইয়ে বাংলাদেশ সফর করবেন সংস্থাটির প্রধান ইউকিও আমানো। বাংলাদেশের সাথে যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি মাথায় রেখে দ্বিতীয় দফায় বাংলাদেশে সরকারি সফর করতে যাচ্ছেন।
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস মনে করছে তাৎপর্যের দিক থেকে এই সফরের গুরুত্ব অনেক, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় পর্যায়ে অস্ট্রিয়ায় যেসব বৈঠক করেছেন তার ফল মিলবে খুব শিগগিরই। মাস দুয়েকের মধ্যেই চুক্তি হবে ঢাকা ভিয়েনা সরাসরি বিমান চলাচল এবং কৃষি ও প্রাণী সম্পদ নিয়ে। অনেকগুলো বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে, প্রাণী সম্পদ বিষয়ক উন্নয়নের ক্ষেত্রে, কৃষি সহযোগিতার ক্ষেত্রে এবং বিমান চলাচল চুক্তি। এটি আগামী কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে। 2014 সাল থেকে ভিয়েনায় দূতাবাস ও জাতিসংঘ স্থায়ী মিশন খোলে বাংলাদেশ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে কয়েকটি দেশ বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে এসেছিল তার মধ্যে অস্ট্রিয়া অন্যতম। তবে স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও বিগত সরকারগুলোর পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নেওয়া হয়নি তেমন কোনো পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরের মধ্য দিয়ে অস্ট্রিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের যেমন নতুন ভিত রচিত হলো, ঠিক তেমনি সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ভিয়েনা, অস্ট্রিয়া। ঈদের চতুর্থ দিনে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরের কর্মজীবী মানুষেরা। ভোর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেলেও ট্রেন এবং বাসে তেমন ভিড় ছিল না। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। কর্মব্যস্ততা শুরু, তাই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, ফিরছেন পরিবারের সদস্যরাও। ব্যস্ততার কারণে সম্পর্কে যখন দূরত্ব তৈরি হয় তখন ঈদের ছুটি আর আনন্দ ভাগাভাগি সম্পর্ককে দেয় নতুন মাত্রা। কিন্তু ছুটির সময় যেন কেটে যায় খুব দ্রুত, তাই অনেকটা আক্ষেপ নিয়ে ব্যস্ত শহরে আবারও ভিড় জমানো। বৃহস্পতিবার অথবা শুক্রবারে অনেক ভিড় হবে, ভিড় হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য একটু একদিন আগে আসা। ব্যাক করার সময় অবভিয়াসলি খারাপ লাগে, ভার্সিটির জন্য ব্যাক করতে হয়। হ্যাঁ, অনেক ভালো ছিল। বৃহস্পতিবার ভোর থেকে দিনের প্রথম প্রহরের মধ্যেই সময় মতো সদরঘাটে এসে পৌঁছায় দক্ষিণাঞ্চলের 17টি জেলার লঞ্চ। প্রতিটি লঞ্চে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাচ্চাদের পরীক্ষা কিংবা যাদের অফিসে যেতে হবে তারাই এসেছেন আজই। যাত্রাপথে কোনো রকম ভোগান্তি না থাকায় স্বস্তি ছিল সবার মাঝে। সব মিলে ভালোই লাগছে। এবার ঈদে তো কোনো বৃষ্টি হয় নাই, ঈদের নামাজটা সুন্দরভাবে পড়তে পারছি। খুব কষ্ট হয়েছে কারণ বাচ্চাদের রেখে আসছি, ঠিক আছে। এই জব করার জন্য তো কষ্ট করতেই হবে। এদিকে ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনেই পৌঁছাতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো। তবে এখানে তেমন ভিড় ছিল না। পরিবারের মোটামুটি সবাই বাইরে থাকি, তো সবাই একসঙ্গে গিয়ে মোটামুটি ভালোভাবে ঈদটা করেছি। আর আল্লাহর রহমতে সব মিলে ভালোই কাটছে। আসার পথে জার্নিটা ভালো হয়েছে। অনেক দিন পর যেহেতু ঈদটা, তো খুব ভালো লাগে আর কি, সবার সঙ্গে দেখা হবে। রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, অনেক সুন্দর। বাস টার্মিনালগুলোতেও এখনো নেই ঢাকামুখী মানুষের চাপ। শুক্রবার ও শনিবার ঢাকায় ফেরা মানুষের ভিড় আরো বাড়বে। আর আগামী সপ্তাহে তিলোত্তমা এই নগরী ফিরে যাবে তার পুরনো ব্যস্ততায়। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে গতকাল থেকে অফিস আদালত খুললেও এখনো অনেকটাই ফাঁকা রাজধানী। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর এলাকায় আছেন সহকর্মী শাফিন জাহিদ। ফাঁকা ঢাকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, ফয়সাল, আপনি জানেন যে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কিন্তু এরই মধ্যে রাজধানীবাসী তার প্রিয় নগরীতে ফিরতে শুরু করেছেন। যদিও গতকাল থেকে, অর্থাৎ গতকাল বুধবার থেকে কিন্তু রাজধানীর সরকারি বেসরকারি অনেক অফিস আদালত খুলে যাওয়াতে কিন্তু কর্মচঞ্চল্য ফিরে আসার কথা ছিল। এবং গতকাল থেকেই কিন্তু এই বেসরকারি অফিসগুলো, সরকারি অফিসগুলো, অফিস আদালতগুলো খুলে থাকে কিন্তু ঢাকায় ফিরে এই কর্মব্যস্ত হয়ে পড়েছেন অনেকে। তবে ঢাকায় ফেরা মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, ফলে ঈদ কাটিয়ে এখনো ঢাকায় কিন্তু সেভাবে জমেনি। তাই রাজধানী ঢাকা এখনো পর্যন্ত বলা যায় যে কার্যত পুরোটাই কিন্তু ফাঁকা। ফয়সাল, আপনি জানেন যে ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকেই কিন্তু নারীর টানে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বেড়েছিল এবং সাপ্তাহিক ছুটি সহ 5 দিনের সরকারি ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করেছিল মানুষ। বিশেষ করে গার্মেন্টসের ছুটির পর থেকে রাজধানী ঢাকা কিন্তু একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু গতকাল থেকে অফিস আদালত, সরকারি অফিস আদালতগুলো চালু হয়েছিল। তবে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, গার্মেন্টস সহ অনেক প্রতিষ্ঠান এখনো বন্ধ থাকায় নগরের বসবাসকারী বেশিরভাগ মানুষই কিন্তু এখনো পর্যন্ত ঢাকায় ফেরেনি। ফয়সাল, আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ রাজধানীর বাংলা মোটর এলাকাটিতে, এই এলাকাটিতে আপনি জানেন যে প্রতিদিন, অর্থাৎ অন্যান্য কর্মচাঞ্চল্য যে দিনগুলো রয়েছে, কর্মব্যস্ত দিনগুলোতে কিন্তু এই জায়গাটি
অনেক যে পরিমাণ যানজটের চিত্র আমরা দেখি সেই পরিমাণে কিন্তু আজকে তো যানজট দেখছি না, বরং এমনকি বিভিন্ন মোড়ে কিন্তু কোনো প্রকার সিগন্যালও আমরা দেখছি না। হাতে গোনা কয়েকটি গণপরিবহন আছে এবং হাতে গোনা কয়েকটি হয়তো প্রাইভেট ব্যক্তিগত গাড়ি এবং দু একটি সিএনজি দেখতে পেয়েছি আমরা, এবং এর সংখ্যা কিন্তু খুবই কম। অর্থাৎ আমরা বলা যায় যে গতকাল থেকে ঢাকায় রাজধানীবাসী ফিরতে শুরু করলেও তার কোনো প্রভাব কিন্তু এখনো দেখিনি। তা আমরা আশা করছি যে আগামী দু একদিন পর অর্থাৎ আগামী রোববার থেকে হয়তো ঢাকা পুরোপুরি রূপে তারা ফিরতে শুরু করবেন, এবং এর জন্য কিন্তু আরো 2 দিন থেকে 3 দিনের মতো অপেক্ষা করতে হবে। একটা বিষয় জানিয়ে রাখি ফয়সাল আপনাকে, যে সংশ্লিষ্ট বলছেন যে ঈদের ছুটিতে প্রায় 50 লাখেরও বেশি মানুষ কিন্তু রাজধানী ছেড়েছেন। এই কারণেই কিন্তু এখন ঢাকা কিন্তু কার্যত পুরোটাই ফাঁকা। আর এই বিষয়টি যারা রাজধানীতে এখন বসবাস করছেন এবং যারা আছেন রাজধানীতে, তারা কিন্তু খুবই উৎসাহের মধ্যে দিয়ে প্রতিটি দিন কাটাচ্ছেন, এবং তারা বলছেন যে এরকম ঢাকা নগরী কিন্তু সচরাচর তারা দেখেন না, এবং এই নগরীটা আজকে পেয়ে কিন্তু কিংবা এই গত কয়েকদিন পেয়ে কিন্তু খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিন কাটাচ্ছেন, এবং তারা বলছেন যে হয়তো আরো 2-1 দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার, পরদিন শনিবার, এই 2 দিন কিন্তু সাপ্তাহিক ছুটি হওয়াতে এই 2 দিনও হয়তো যারা নগরবাসী নগরে আছেন তারাও খুব ভালো মতো হয়তো দিনটি পার করবেন। তো ফয়সাল, বলা যায় যে রাজধানী ফাঁকা, পুরোপুরি কর্মব্যস্ত, কর্মচাঞ্চল্য হতে কিন্তু আগামী রোববার থেকে রোববার পর্যন্ত সময় লাগতে পারে বলে আমরা ধারণা করছি। তো আমার কাছে ফাঁকা ঢাকার খবর ছিল এই। ফয়সাল, পরবর্তীতে আরো কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ফয়সাল। সহকর্মী শাফিন জাহিদ সরাসরি যোগ দিয়েছিলেন রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে, জানাচ্ছিলেন ফাঁকা ঢাকার সবশেষ খবর। সময় সংবাদে আরো থাকছে। মৌসুম শুরু হলেও পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশ জেলেরা, আরো কিছুদিন অপেক্ষার পরামর্শ মৎস্য গবেষকদের। সিরাজগঞ্জের রায়গঞ্জে মাছ মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। হাইওয়ে পুলিশ জানায়, গতকাল গভীর রাতে বগুড়া সিরাজগঞ্জ মহাসড়কের রয়হাটি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা একই পরিবারের 2 জন ও চালক ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় আহত হন আরো 3 জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং আরো 3 জন গুরুতর জখম অবস্থায় হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। নিয়ে আসার পথের মধ্যে 1 জন মারা যায় আর 2 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মোট 4 জন মারা যায়, 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছে। বন্দরনগরী চট্টগ্রামে পথচারী আর যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম কর্ণফুলী শাহ আমানত সেতুর বশরুজ্জামান চৌধুরী গোল চত্বর। এই চত্বরে গত 6 বছরে 150 সড়ক দুর্ঘটনায় কেড়ে নিয়েছে 25টি তাজা প্রাণ। আহত হয়েছেন 300-রও বেশি। নষ্ট হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। বিশেষজ্ঞরা বলছেন, ডিজাইন ত্রুটির পাশাপাশি ট্রাফিক বিভাগের গাফিলতির কারণেই ঘটছে এসব দুর্ঘটনা। আশরাফুল আলম মামুনের ছবিতে শফিকুল আলমের প্রতিবেদন। বশরুজ্জামান চৌধুরী চত্বর বা গোল চত্বর, স্থানীয়দের কাছে এটি এখন মরণ চত্বর হিসেবে বেশি পরিচিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতু সংলগ্ন এই চত্বরে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে মৃত্যুর মিছিলে কিছুদিন পরপরই যোগ হচ্ছে নতুন নতুন নাম। চত্বরে আসলে চাপা ভয় ভর করে যাত্রীদের মাঝে। গাড়ি স্পিড আসার কারণে যাত্রী পারাপারের সময় এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে। ছোট্ট হেলপার দিয়ে গেলে হেলপার ব্যাপারে গাড়ি চালাবে, আমাদের সবার ক্ষতি। শাহ আমানত সেতু থেকে দ্রুতগতিতে নামার পরই সামনে পড়ে গোল চত্বরটি। চত্বরে সেই দ্রুতগতির গাড়িগুলোকে সাথে সাথে নিতে হয় বাঁক। এ সময় চত্বরে থাকা যানবাহনের জটলার কারণে গাড়ির নিয়ন্ত্রণে রাখতে না পারায় বারবার দুর্ঘটনার কবলে পড়ছে এমন দাবি চালকদের। এখানে সবসময় দামটা ছোট গাড়ি, রিক্সা গাড়ি, আমাদের একটা ব্যারেক ফিলে হতে পারে। ওখানে ব্যারেক মারলে তদমত পড়ে যায়। সবগুলো ছোট গাড়ি থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে এই চত্বরে বাস চাপায় মারা যায় পটিয়ার উত্তর দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাকারা বেগম। ট্রাফিক ব্যবস্থাপনা যারা করেন, তো তাদের কাছে আমরা বারবার এই বিষয়গুলোর কথা বলেছি যে এই জায়গায় আমরা প্রতিনিয়ত প্রায় দুর্ঘটনা দেখি
এই দুর্ঘটনাকে এড়িয়ে চলতে হলে আপনার ট্রাফিক ব্যবস্থাপনাকে পরিবর্তন করতে হবে। গোল চত্বরে ঘন ঘন প্রাণহানির জন্য নগর পরিকল্পনাবিদরা দায়ী করছেন নির্মাণ ক্রুটিকে। সেই সাথে রয়েছে ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনা। পুলিশের ট্রাফিক বিভাগও তা অস্বীকার করছে না। কারিগরি দিকটি যেমন পরীক্ষা নিরীক্ষা করা দরকার, এমনিভাবে একদম দৃশ্যমান যে ত্রুটিটি সেটি হচ্ছে আনঅথরাইজড পার্কিং। মোড়টা যদি ক্লিয়ার রাখা হয় তাহলে এখানে দুর্ঘটনা ঘটার কোনো কারণ নেই। যেহেতু প্রায় সময় এটা দুর্ঘটনা ঘটে থাকে, এই বিষয়টা নিয়ে আমরাও খুব চিন্তা ভাবনা করছি এবং আমরা চেষ্টা করছি যাতে সেই দুর্ঘটনার সংখ্যাটা কমানো যায়। শাহ আমানত সেতুর এই গুলচত্বর দিয়ে বান্দরবান, রাঙ্গামাটি, কক্সবাজার জেলাসহ চট্টগ্রামের 8টি উপজেলার মানুষ যাতায়াত করে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মৌসুমের শুরুতে পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশে দেখা পাচ্ছেন না চাঁদপুরের জেলেরা। সামান্য যায় ধরা পড়ছে, তার দামও আকাশ ছোঁয়া। এই অবস্থায় জেলার পাইকারি মোকামগুলো দখল হয়ে গেছে সাগরের ইলিশে। এতে হতাশায় দিন কাটছে স্থানীয় জেলেদের। তবে পরিবেশবিদ ও মৎস্য বিজ্ঞানীরা বলছেন, সামনের ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাবেন তারা। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের উত্তরে ষাটনল থেকে দক্ষিণের চর ভৈরবী পর্যন্ত বিশাল পদ্মা মেঘনা। মৌসুমের শুরুতে এ সময়টিতে জাল নৌকা নিয়ে ব্যস্ত থাকেন হাজারো জেলে। অন্য বছর এই সময় ইলিশের দেখা মিললেও এবারের চিত্র ভিন্ন। মাছ না পেয়ে হতাশ জেলেরা। যে মাছ পাইতে আছি, এই মাছের মধ্যে আঙ্গ ফসতে আসে না, সংসার চলার মধ্যে এবিলিটি হয় না। এই বছর এমন মাছ কম, কোন বছর এরকম কম মাছ পড়ে নাই। আমার এই নৌকার মানুষ হলো 15 জন। যে মাছ পাইতে আছি, মাছ পাওয়া যায়, মানে তেলের পয়সাই আর মাছের পয়সাই একই হয়ে যায়। গাঙ্গ গিয়ে আমরা মানি করতে হলো 4,000-5,000 টাকা করে মাছ বেশি, এতে নৌকা খরচ হয় না। এমন পরিস্থিতিতে জেলার মাছের মোকামগুলোতে আমদানি হচ্ছে সাগরের ইলিশ। প্রতিদিন 2-4টি ট্রলারে শতাধিক মন ইলিশ আমদানি হলেও অন্য সময় তার পরিমাণ ছিল দ্বিগুণ। 8 দিন সাগরে আসছিলাম, 30-35 মন পাইছি লাগলে মাছ। 500 গ্রামের মাছটা আপনার 35,000 টাকা, বর্তমান 1 কেজি আলা মাছ আপনার 1 লাখ টাকা মন চলতেছে। ইলিশ সংকটের জন্য চর, ডুবোচর আর নদী দূষণকে দায়ী করেছেন মৎস্যবিজ্ঞানীরা। আর পরিবেশবিদরা বলছেন, ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে। এরা মাইগ্রেট করে ওই সময় যখন নদীর পানিটা বাড়ে, বৃষ্টিপাত বেশি হয় তখন। তো আমরা আশা করছি সামনে বৃষ্টি হবে, ইলিশ মাইগ্রেট করে চলে আসবে নদী। এই অঞ্চলে প্রচুর চর, ডুবোচর রয়েছে। আরেকটি হলো বুড়িগঙ্গা শীতলক্ষার যে দূষণ নামে, সেটাও খানিকটা প্রভাব ফেলে থাকতে পারে। চাঁদপুরে 60 কিলোমিটার নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন 1.5 লক্ষ জেলে। আর জেলার শতাধিক মোকামে এর সাথে জড়িত আরো 2000 ব্যবসায়ী। সময় সংবাদ, চাঁদপুর। একদিকে কাঁচামাল আমদানিতে অধিক শুল্ক, অন্যদিকে বিদেশ থেকে কম দামে পণ্য আমদানি। এমন দুমুখী সমস্যায় চ্যালেঞ্জের মুখে পড়েছে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। ব্যবসায়ীরা বলছেন, পুঁজি, প্রযুক্তি, পলিসি ও প্রশিক্ষণ নিয়ে এখনই না ভাবলে ক্ষতির মুখে পড়বে সম্ভাবনাময় এই খাত। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণ সহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে এসব সমস্যার সমাধান সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহারে শিগগিরই আলোচনা করা হবে এনবিআর ও শিল্প মন্ত্রণালয়ে। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। রাজধানীর ধোলাইখাল সহ সারা দেশে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য হালকা প্রকৌশল কারখানা। শুরু থেকেই এসব কারখানায় পণ্য তৈরি হচ্ছে পুরনো প্রযুক্তি ব্যবহার করে। এসব পণ্য তৈরির কাঁচামাল আমদানিতে পরিশোধ করতে হয় উচ্চ শুল্ক। অন্যদিকে দেশে তৈরি এসব পণ্য আরেক দফা চ্যালেঞ্জের মুখে পড়ে একই পণ্য কম শুল্কে আমদানি করার সুযোগ থাকার কারণে। চায়নার দিকে প্রচুর মাল আসতেছে আমাদের এই আইটেমগুলি, যার জন্য আমাদের ওদের সাথে টিকে থাকা খুব কষ্ট হয়ে যেতেছে। ওদের প্রাইস অনেক লো এবং ফিনিশিংও ভালো। ওদের সাথে আমরা পারতেছি না, বিশেষ করে প্রাইসের দিক দিয়ে আর কি। কাঁচামালগুলি আমরা যেন অ্যাভেলেবল পাই, সরকার তো ট্যাক্স ব্যাট দিয়ে ওগুলি অনেক রেট করে। ব্যবসায়ীদের দাবি, পিছিয়ে পড়া হালকা প্রকৌশল খাতের উন্নয়নে উল্লেখিত সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে সরকারকে। আমাদের 5টা প্রবলেম আছে, যে একটা হলো পুঁজি, 2 নম্বর প্রযুক্তি, 3 নম্বর প্রশিক্ষণ, 4 নম্বর হলো পরিকল্পিত শিল্প পার্ক, আর ফাইনালি হলো পলিসি সাপোর্ট। বিদেশ নির্ভরতা কমাতে প্রযুক্তি ও প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখানে সিএনসি মেশিন লাগবে, এনসি মেশিন লাগবে, তারপরে যে মেশিন কন্ট্রোল যে সমস্ত আছে, যন্ত্রপাতি আছে, সেগুলি দরকার। তো অতএব একদিক দিয়ে যেমন আপগ্রেডেশন অফ টেকনোলজি লাগবে, অন্য দিক দিয়ে এটার জন্য প্রশিক্ষণ লাগবে।
সারা দেশে মাত্র 5টি প্রশিক্ষণ কেন্দ্র থাকা সহ নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে বিটাক বলছে আরও প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে তাদের। 5টা কেন্দ্র বাংলাদেশের সবগুলা বিভাগকে কভার করে না, যার কারণে এটাও একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের যে প্রত্যেক বিভাগে অন্তত একটি করে বিটাক থাকতে হবে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের নতুন 3টা কেন্দ্রের জন্য আমরা প্রস্তাব করছি এবং সেটা ডিপিপি স্টেজে আছে। আমদানি শুল্কের বিষয়ে শিল্প মন্ত্রণালয় ও এনবিআর এর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা উত্তরণের কথাও জানালো বিটাক। এই শিল্পের জন্য একটি পৃথক শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ বাস্তবায়নেরও দাবি সংশ্লিষ্টদের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, পেনাল্টি শুটআউটে পর্তুগালকে হারিয়ে কনফেডারেশনস কাপের ফাইনালে চিলি। দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি দুই ফেভারিট জার্মানি ও মেক্সিকো। রাঙামাটির লংগদুর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুটি AK-47 রাইফেল সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও সামরিক পোশাক উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গত রাতে উপজেলার গোলাছড়ি পাহাড়ি এলাকায় 15 থেকে 16 জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাশের মাইনী নদীর সাঁতরে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে দুটি AK-47 রাইফেল, একটি চাইনিজ রাইফেল, একটি 308 মডেলের অত্যাধুনিক রাইফেল, 4টি ম্যাগাজিন, 117 রাউন্ড গুলি, বেশ কয়েকটি সামরিক পোশাক এবং সন্ত্রাসীদের গোপন নথিপত্র উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা ইউপিডিএফ এর সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভৈরবে ইফটিজিং এর প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে নরসিংদী থেকে রমজান ও তার 5 বন্ধু মিলে ঈদ আনন্দ উপভোগ করতে মেঘনা নদীর পাড়ে যান। সেখানে ঘুরতে আসা মেয়েদের উত্ত্যক্ত করে স্থানীয় এক বখাটে। এ ঘটনায় রমজান ও তার বন্ধুরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বখাটে যুবক ও তার সহযোগীরা রমজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোমাঞ্চ, হই হুল্লোড়, ঘোরাঘুরি কে না পছন্দ করে। তার সঙ্গে যদি যোগ হয় ঈদের আনন্দ, তাহলে তো কথাই নেই। ঈদ আনন্দ উপভোগে শিশু কিশোর সহ সব বয়সী ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন দিনাজপুরের স্বপ্নপুরীতে। পরিবার পরিজনদের নিয়ে কাটাচ্ছেন আনন্দ সময়। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলমের শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটকদের পদচারণায় মুখর নান্দনিক সৌন্দর্যের বিনোদন জগৎ দিনাজপুরের স্বপ্নপুরী। এখানে রয়েছে দেশি বিদেশি পশু পাখির ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, ঝর্ণা, মিউজিয়াম ও বিশাল লেক। আছে বাংলাদেশের সুবিশাল মানচিত্র। কৃত্রিম চিড়িয়াখানা, শিশু পার্ক, স্পিডবোট ও ক্যাবল কার স্বপ্নপুরীকে দিয়েছে ভিন্ন মাত্রা। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য রয়েছে আকর্ষণীয় রেস্ট হাউস ও কটেজ। এখানে চিড়িয়াখানা, ভিন্ন জগৎ, তারপরে মৎস্য জগৎ, মৎস্য একদম প্র্যাকটিক্যাল বাস্তবে দেখা যায়। ঈদের সরকারি ছুটিতে আমার পরিবার নিয়ে আমরা স্বপ্নপুরীতে ঘুরতে এসেছি, খুব ভালো লাগতেছে। বিভিন্ন জিনিসে উঠলাম, খাওয়া দাওয়া করলাম, পিকনিকের মতো আমরা আসছি, খুব ভালো লাগতেছে। চিড়িয়াখানা সুন্দর সুন্দর পশু পাখি দেখলাম, বানর দেখলাম, ভালুক দেখলাম। দর্শনার্থীদের আকৃষ্ট করতে চলতি বছর স্বপ্নপুরীতে নতুন রাইডস সংযোজন করা হয়েছে বলে জানালেন কর্তৃপক্ষ। নতুন খেলনা বাচ্চাদের জন্য, ফ্রিজবি, রোলার কোস্টার, বিভিন্ন ধরনের খেলাধুলার এখানে যারা কম বয়সী ছেলেমেয়েরা, এবং সর্বোপরি এখানে যে জিনিসটি হয়েছে সেটা হলো যে সুইমিং পুল। ভবিষ্যতে আমাদের একটা ওয়াটার কিংডম আমরা করতে যাচ্ছি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে 100 একর জমির উপর গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। নওগাঁর মহাদেবপুরে পাখি কলোনি দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। স্থানীয়রা জানান, মহাদেবপুর উপজেলার আলী দেওনা গ্রামে প্রায় 50 বিঘা জমির উপর গড়ে উঠেছে পাখি কলোনি। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই কলোনির ছোট বড় বিভিন্ন গাছে পানকৌড়ি, শামুক কল, রাতচোরা ও বকসহ হাজার হাজার পাখির বিচরণ। পাখির কলকাকলিতে ভরে ওঠে পরিবেশ। নান্দনিক দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন নওগাঁ সহ আশেপাশের বিভিন্ন জেলার মানুষ। পাখি কলোনি প্রায় 30-40 বিঘারও বেশি জায়গা জুড়ে
বিভিন্ন বট পাকুর বাঁশঝাড় গাছের পাখি থাকে। এই পাখি কলোনিতে বিভিন্ন প্রজাতির পাখি আছে, বিভিন্ন প্রজাতির কয়েক প্রজাতির বক, শামুকখোল, পানকৌড়ি, আরো বিভিন্ন রং বেরঙের নাম না জানা অনেক রকম পাখিরা আছে এখানে। আমাদের গ্রামে এই পাখি কলোনি, এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে। এদিকে ঈদের আনন্দ উপভোগ করতে মেহেরপুরের মুজিবনগরে ভিড় করছেন হাজারো দর্শনার্থী। গতকাল দিনভর দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মুজিবনগরের আম্রকানন। পরিবার, পরিজন ও বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক স্থানটিতে ছুটে আসেন তারা। মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি মানচিত্র, স্মৃতিসৌধ, স্মৃতি কমপ্লেক্স ও গোলাপ বাগানের সৌন্দর্য উপভোগ করে আনন্দ প্রকাশ করেন তারা। এখানে মুক্তিযোদ্ধার চেতনা আছে, এখানে আসলে মুক্তিযোদ্ধার কথা মনে পড়ে। এখানে আসলে মূলত একদিকে স্মৃতিসৌধ, অন্যদিকে বাংলাদেশের যে মানচিত্র, মুক্তিযুদ্ধের যে এটা চেতনা, এখান থেকে আমরা ধারণাটা পেয়ে থাকি। ঈদ একটা বড় উৎসব, এই কারণে আমরা সবাই মিলে আসছি, বেড়াতে আসছি, অনেক ভালো লাগছে। আমাদের ফ্যামিলি নিয়ে আসছি এই আনন্দকে উপভোগ করার জন্য এবং আমাদের খুবই ভালো লাগতেছে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে শিপন খান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সকালে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের ছাদে একটি লাশ পড়ে থাকতে দেখেন রেলওয়ে নিরাপত্তা কর্মীরা। এ সময় নিহতের পকেটে থাকা মোবাইল ফোন থেকে পরিচয় নিশ্চিত করা হয়। পরে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত শিপনের বাড়ি সিলেটের হবিগঞ্জে। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে সে রাজমিস্ত্রির কাজ করত বলে জানায় পুলিশ। আমাদের মনে হচ্ছে সে তাদের কোথাও বাড়ি গিয়ে হয়তো বা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে। এখন তার আত্মীয়স্বজন আসতেছে, আত্মীয়স্বজন আসলে আমরা আইনগত ব্যবস্থা নেব। চিঠি। আধুনিকতার সঙ্গে সময় যতই এগিয়ে যাচ্ছে, চিঠির সঙ্গে ততই অপরিচিত হচ্ছেন সবাই। একসময় চিঠি ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। কালের সাক্ষী চিঠি প্রথা এখন বিলুপ্ত প্রায়। বিলেত থেকে এখন আর কেউ তার প্রিয়জনের কাছে চিঠি লিখেন না। সে স্থান দখল করে নিয়েছে ডিজিটাল মাধ্যম। চিঠি নিয়ে যুক্তরাজ্যে প্রবাসীদের রয়েছে নানা আবেগ মাখা স্মৃতি। তারই খানিকটা তুলে ধরেছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। খুব ছোট্ট একটি শব্দ, চিঠি। দেশ ও বিলেতের সাথে হাজার মাইল দূরে থাকলেও সেই সময়ে ঈদের আগেই প্রিয়জনের চিঠির জন্য অপেক্ষায় থাকতেন স্বজনেরা। আমরা দীর্ঘক্ষণ লাইন ধরে অপেক্ষা করতাম। তখন এই ডাকপিয়ন যখন আসতো এই বস্তা করে লেটার নিয়ে, তারপরে এনে দিত, দেওয়ার পরে খোলা হইতো। এটা খোলা পর্যন্ত আমরা অতক্ষণ চেয়ে থাকতাম সবাই, যে দেখি কার চিঠি আসলো না আসলো। ঈদের আগে আগে পাঠানো চিঠিগুলোতে পরিবারের সাথে আনন্দ আয়োজন নিয়ে বিস্তারিত নির্দেশনা থাকতো প্রিয়জন থেকে দূরে থাকার নানা অনুভূতির কথা। টাকা পয়সা কিরকম দরকার, কিভাবে ঈদের সময় কাপড় চোপড় কিনবেন, আমরা টাকা পয়সা যা যতটুকু পারছি সম্ভব অতটুকু আমরা দিচ্ছি, আর তো দিয়ে পারবো না। আপনারা এইটা দিয়ে যা পারেন সামর্থ্য অনুযায়ী আপনারা ঈদের খুশি করেন। ঈদ আমরা কিভাবে করব, ঈদের সময় টাকাটুকু আসছে কিনা, তারপরে আমরা কিভাবে অর্গানাইজ করতেছি ঈদ, এইগুলো লন্ডন থেকে বাবা চিঠিতে একটু বুঝিয়ে লিখতে নাকি আমাদের জন্য। চিঠির প্রতিটি হরপে হরপে যেন ভেসে উঠত প্রেরকের প্রতিচ্ছবি। আবেগ মাখা এই চিঠির অনুভূতি এখন ডিজিটাল মাধ্যমে পাওয়া দুষ্কর। যে লেটারটা দিচ্ছেন মনে হচ্ছিল যে উনি কথা বলতেছেন, উনি সামনাসামনি কথা বলতেছেন। তারপরে আমরা একবার দুইবার এটা আবার রিপিট করে পড়তাম। এখন যে অবস্থা, যে ডিজিটাল যুগ আসছে, এখন ফেসবুক, টুইটার, এগুলোতে তো সেই অরিজিনাল ফিলিংসটা, আগের যে ফিলিংসটা, যে মায়াটা, এটা কিছু বোঝা যায় না, অনুভব করা যায় না। যুক্তরাজ্যে এখনো চিঠির প্রচলন থাকলেও বাংলাদেশে এই প্রচলন একেবারে শূন্যের কোঠায়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার আদেশ সুপ্রিম কোর্টে আংশিক পুনর্বহালের পর ওই দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নীতিমালার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে বসবাসরত 6টি মুসলিম দেশের নাগরিকদের কেবল নিকট আত্মীয়দের ভিসা দেওয়ার কথা জানানো হয়। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, ওই দেশগুলোর নাগরিকদের পরিবারের সদস্যদের ভিসা দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো নাগরিকের বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়েকে ভিসা দেওয়া হবে।
সেক্ষেত্রে অধিক খোঁজ নেওয়া হবে বলেও জানানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত কোনো নাগরিকের দাদা দাদি, নাতি নাতনি, চাচা চাচি এবং খালা খালুদের ভিসা দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়। খেলার খবরে কনফেডারেশনস কাপের খবর। ক্লদি ব্রাভোর রাজস্বিক পারফরমেন্সে পর্তুগালকে হতাশায় ডুবিয়ে ফাইনালে উঠেছে চিলি। নির্ধারিত অতিরিক্ত সময়ে গোল না হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আর সে মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে জায়গা করে নিল চিলি। মৌতিনহো ও ন্যানি সতীর্থদের ব্যর্থতার দিনে নিজের পায়ের জাদুকরী কারিশমাটুকু দেখানোর সুযোগ পেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ফেডারেশনস কাপের ফাইনালে উঠে যায় চিলি। এর আগে কাজান অ্যারেনায় দুদলের এই ম্যাচ ঘিরে জমিয়ে রেখেছিল লা রোজারা। ম্যাচের শুরুতে একের পর এক সুযোগ পেয়েছিলেন ভার্গাস ও ভিদাল, কিন্তু পর্তুগিজ গোলরক্ষক প্যাট্রিকোর দাপটে নস্যাৎ হয়েছে সব চেষ্টা। দ্বিতীয়ার্ধে পর্তুগাল। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ফেভারিট জার্মানি ও মেক্সিকো। বি গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি এ ম্যাচেও জয়ের ধারা ধরে রেখে নিশ্চিত করতে চায় ফাইনালের টিকিট। অন্যদিকে এক চুলো ছাড় দিতে নারাজ কনকাকাফ জয়ীরা। সোচির অলিম্পিক ফেস্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 12টায়। এক ঝাঁক নবীন সৈনিক প্রথমবারের মতো বড় মঞ্চে জ্বলে ওঠার দীপ্ত শপথ এদের চোখে মুখে। দেখে কে বলবে এদের অনেকেই ক্যারিয়ারের আন্তর্জাতিক প্রথম গোলের দেখা পেয়েছেন এই কনফেডারেশনস কাপে। অনেকের আবার অভিষেকই হয়েছে এবার। অভিজ্ঞরা না থাকলেও এই তরুণ তুর্কিরাই জার্মানিকে তুলে এনেছে সেমিফাইনালের মঞ্চে। এতটা পথ এসে তো আর খালি হাতে ফেরা যায় না সেমিফাইনালে, তাই মেক্সিকোকে হারানোর দীপ্ত শপথ ডায়মন্ডশাফটদের। গ্রুপ পর্বে ক্যামেরুন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় আর চিলির সঙ্গে ড্র। দুরন্ত দুর্বার আসলে অজেয় জার্মানরা তাই ছক কষছে আরও একটি জয়ের। আমাদের লক্ষ্য একটাই, সেটা হলো ফাইনাল। মেক্সিকো ভালো দল, ওদের বেশ কজন ফুটবলারের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু কিভাবে মাঠে জিততে হয় তা এর মধ্যে আমরা ভালোভাবেই আয়ত্ত করেছি। ম্যাচের আগে ইনজুরি নিয়েও নির্ভর জার্মান কোচ। গ্রুপ পর্বে এরই মধ্যে আলো ছড়িয়েছেন কেরিম ডেমারবে ও টিমো ওয়ার্নার। একাদশে তাই কাকে রেখে কাকে জায়গা দিবেন এ নিয়ে মধুর সমস্যায় পড়েছেন কোচ জোয়াকিম লো। সম্ভাব্য ৩-৪-৩ ফরমেশনে শিষ্যদের নিয়ে মাঠে নামানোর পরিকল্পনা আছে জার্মান কোচের। জার্মানির মতো গ্রুপ পর্বে দাপট দেখিয়েই সেমিতে জায়গা করে নিয়েছে প্রতিপক্ষ মেক্সিকো। শুরুটা পর্তুগালের সঙ্গে ড্র দিয়ে হলেও পরের দুই ম্যাচে রাশিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে হুয়ান কার্লোসের শিষ্যরা। পর্তুগালের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্স আপ হয়ে শীর্ষ 4-এ ওঠে কনকাকাফ জয়ীরা। তবে এ ম্যাচের আগে জার্মানির মতো এতটা স্বস্তিতে নেই কোচ। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার আন্দ্রেস গুয়াদার্দো। ইনজুরির কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার দিয়েগো রেইস ও কার্লোস সালসেদো। তাই প্রতিপক্ষের আক্রমণ ভাগ সামলাতে বেশ বেগ পেতে হতে পারে মেক্সিকোকে। পরিসংখ্যান কথা বলছে তাদের বিপক্ষেই। এখন পর্যন্ত দু দলের দেখা হয়েছে 4 বার, এর মধ্যে একবারও জার্মানিকে হারাতে পারেনি মেক্সিকো। 2 জয় ও 2 ড্র নিয়ে এগিয়ে আছে জার্মানরাই। পারভিন আক্তার, সময় সংবাদ। আইসিসি নারী বিশ্বকাপের খবর। আসরের ষষ্ঠ দিন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। টন্টনে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ, আর ব্রিস্টলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুটি ম্যাচে শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। আত্মবিশ্বাস, হ্যাঁ, একটা জয় শুধু পয়েন্ট বাড়িয়ে দেয় না, বিশ্বকাপের মতো বড় আসরে উজ্জীবনী শক্তিটাও যে খুব দরকার, সেটি হয়তো ভারতীয় মেয়েরা ডার্বিতে পেয়েই গেছেন। র্যাঙ্কিংয়ে 2-এ থাকা শক্তিশালী ইংল্যান্ডকে 35 রানে হারিয়ে আসরের শুভ সূচনা হয়েছে মিতালি রাজদের। টানা 750-তে বর্ণিল ভারতীয় অধিনায়কের ব্যাট। টপ অর্ডারে পুনম মান্ধানারাও শোনাচ্ছেন প্রতিশ্রুতির গল্প। সঙ্গে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেবেন মেয়েদের ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারী ঝুলান গোস্বামী। তবে টিম ইন্ডিয়ার প্রত্যয় গুড়িয়ে দিতে প্রস্তুত র্যাঙ্কিংয়ে তাদের এক ধাপ পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজও। যদিও নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি ক্যারিবীয় মেয়েরা। হেরেছে 8 উইকেটের বিশাল ব্যবধানে। ওয়ার্ল্ড টি-20 চ্যাম্পিয়নরা প্রত্যাবর্তনের প্রত্যাশা হয়তো খুঁজছে টপ অর্ডার ব্যাটসম্যানদের কাঁধে চেপেই। ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা না দেওয়া ওজিরা শ্রীলঙ্কার বিপক্ষেও স্পষ্ট ফেভারিট। র্যাঙ্কিংয়ে 8-এ থাকা লঙ্কানদের 67 রেটিং পয়েন্টটা অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 9 উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ব্রিস্টলে তাই কিছুটা নির্ভর থাকতেই পারে 6 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে অনিশ্চয়তার খেলা বলা হয় যে ক্রিকেটকে তাতে চমকে দিতে চাইবে লঙ্কান মেয়েরাও। প্রতিপক্ষের শক্তি আর রেটিং পয়েন্টের হিসেব কখনো কখনো নেহায়েত কাগুজেই মনে হয়। বেশি দূর যেতে হবে না, 18 জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত পাকিস্তান দ্বৈরথী সবচেয়ে কাছের উদাহরণ হতে পারে। রাজধানীর গাবতলীর পশুর হাটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে আছে তার কাছে। রাকিব, ফয়সাল, এখন থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে গাবতলীর গরুর হাটে যেখানে গরুগুলো মূলত রাখা হয় সেখানে আগুন লেগেছে। তবে কি মাধ্যমে আগুন লেগেছিল সেটি জানা যায়নি। তবে এখন কিন্তু মোটামুটি আমরা যে আগুনের ভয়াবহতা সেটি কিন্তু এখন আর নেই। আপনি যদি দেখেন যে এই যে আমার বাম পাশটাতে, অর্থাৎ এখানে কিন্তু পুরো জায়গাটি জুড়ে কিন্তু গাবতলী যে গরুর হাট বলতে আমরা চিনি সেই জায়গাটি মূলত সেই জায়গাটা কিন্তু বেশ কয়েকটি ঘর আগুনে পুরো ছাই হয়ে গিয়েছে। যদিও ঘরেরগুলো টিনের ঘর ছিল এবং এর পাশাপাশি অনেকগুলো গরু কিন্তু মারা গিয়েছে এই আগুনে পুড়ে। তবে সেই গরুর সংখ্যা কত বা এখানে মোট কত গরু ছিল, কত গরু মারা গিয়েছে বা কত গরু মোটামুটি তাদেরকে বের করে আনা গেছে, সে বিষয়গুলো কিন্তু এখনো আসলে জানা যায়নি। সে বিষয়গুলো হয়তো আরো পরে জানা যাবে। আপনি দেখছেন যে এখানে কিন্তু মোটামুটি আমরা কিন্তু বলতেই পারি যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন কিন্তু মোটামুটি এখন নিয়ন্ত্রণেই বলা যায়। তেমন কিন্তু আগুন আর জ্বলছে না। আপনি দেখছেন যে আমার ঠিক সামনে কিন্তু একটি গরু মরে আছে, হয়তো আগুনে পুড়ে মারা গিয়েছে। সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বেশ হৃষ্টপুষ্ট একটু গরু। এবং ঠিক আমার যে ডান পাশে আমি দেখাই, ওখানে কিন্তু আরো কয়েকটি গরু দেখা যাচ্ছে যে উৎসুক জনতার ভিড়। এবং এর পাশাপাশি এপাশে কিন্তু আরো কয়েকটি গরু দেখা যাচ্ছে। আমরা যদি একটু ক্যামেরা দিয়ে আপনাকে দেখাই, একটি কালো এবং সাদা রঙের গরু, সেটিও কিন্তু আগুনে পুড়ে মারা গিয়েছে। আপনি দেখছেন যে হয়তো গরুর মালিক বা উৎসুক জনতা তারা কিন্তু সেই গরুগুলোকে ঘিরে ভিড় করছেন। তো আসলে বুঝতেই পারছেন যে যেহেতু আগুনটা কিন্তু যতক্ষণ জ্বলেছে, এখন যেহেতু বৃষ্টিও ছিল না, একদমই সব শুকনো ছিল, সে কারণে কিন্তু পুড়তে সময় নেয়নি। একদমই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পুরো এলাকায় যতগুলো এখানে ঘর ছিল তার বেশিরভাগই পুড়ে গিয়েছে। আপনি যদি আমার ডান দিকে একটু দেখেন, এখানে কিন্তু আরো একটু গরুকে ঘিরে অনেক মানুষ ভিড় করে আছে। সেটা কিন্তু আপনি দেখছেন যে সেই গরুটিকে ঘিরেও কিন্তু এখানে উৎসুক জনতা ভিড় করছেন। তবে এই গরুটা কিন্তু এখানে মারা যায়নি। আমরা যে বিষয়টি দেখেছি সেটা কিন্তু আহত। আপনি দেখছেন যে গরুটা কিন্তু ছটফট করছে। আপনি দেখছেন গরুটা কিন্তু পা বারবার ছটফট করছে। এবং সব মিলে আসলে বুঝতেই পারছেন যে আমরা এখন এই বিষয়ে যেটি দৃশ্যমান আমি আপনাকে বলতে পারি, আমরা এখনো এখানে এসে ফায়ার সার্ভিসের সঙ্গে অতটা কথা বলতে পারিনি। যেটি আমরা জানতে পেরেছি যে এখানে কোনো একটি ভাবে হয়তো সকাল 9টার পর এখানে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এসে আগুন মোটামুটি পুরোপুরি এখন নিয়ন্ত্রণে আছে। বেশ কয়েকটি গরু হতাহতের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি কোনো মানুষের ক্ষতি হয়েছে কিনা বা হতাহত হয়েছে কিনা সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তো বুঝতেই পারছেন যে এখন পর্যন্ত আগুন এখানে মোটামুটি নিয়ন্ত্রণেই আছে। এই মুহূর্তে আগুন আর জ্বলছে না। আমরা হয়তো একটু পরে আপনাকে জানাতে পারবো এখানে হতাহতের সংখ্যা কত বা কিভাবে আগুন লেগেছিল, সেই বিষয়টি আমরা পরে জেনে আপনাকে জানাতে পারবো। ফয়সাল, তো মোটামুটি আমার কাছে গাবতলীর গরুর হাটে যে আগুন লাগার খবরই ছিল সবশেষ। ফয়সাল। দর্শক, রাজধানীর গাবতলী পশুর হাটে অগ্নিকাণ্ডের সবশেষ খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পলি আর্টিজান হামলার মূল পরিকল্পনাকারী 5 জনকে শনাক্ত করেছে পুলিশ। অন্তত 3 জনকে গ্রেফতার করলে চার্জশিট দেওয়ার পরিকল্পনা। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। লঞ্চে ভিড় থাকলেও যাত্রী চাপ নেই ট্রেন বাসে, ভোগান্তি না থাকায় স্বস্তি। 2017-18 অর্থ বছরের বাজেট পাস আজ। 5 লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে কমছে আবগারি শুল্ক। ভ্যাট আইন বদলাচ্ছে না আগামী 2 বছর। সিরাজগঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ নিহত 4। চট্টগ্রামে শাহ আমানত সেতুর গোল চত্বরে প্রায় ঘটছে দুর্ঘটনা। ডিজাইনের ত্রুটিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবং কৃষি, প্রাণী সম্পদ, বিমান চলাচল সহ অস্ট্রিয়ার সাথে বেশ কটি সহযোগিতামূলক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চলছে আলোচনা। আগামী মাসে ঢাকা সফরে আসবেন IAEA এর প্রধান।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতেন। SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।